চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে হস্তান্তর। অপর দুই কমিশনের রিপোর্ট ৩১ জানুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস। ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরত পেতে তৎপর বিজিবি। সিডিএর আবাসিক প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে, প্লট নিয়ে বিপাকে হাজারো গ্রহীতা। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকার গঠিত চার সংস্কার কমিশনের প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কমিশনের প্রধানগণ। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তারা স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে সনদ তৈরি হবে তার ভিত্তিতেই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালিত হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নেয়ার পরপরই ৬টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে ৪টি কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনগুলো তুলে দেন। স্বল্প সময়ের মধ্যে এসব প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশন সদস্যদের ধন্যবাদ দিয়ে এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কমিশন গঠন করা হয়েছিল বলে জানান প্রধান উপদেষ্টা। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির সামনে যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হারানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এসব প্রতিবেদনে করা সুপারিশ নিয়ে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার, সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার হারিয়ে যাবে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাঙালি জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। বিচার বিভাগ সংস্কার কমিশন আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ ৬ আসামির সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, বেগম জিয়ার পরিবার এবং বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করে সাজা দেওয়া হয়েছিল, যা আজ প্রমাণিত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুনানি শেষে চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য ছিল। বুধবার সকালে রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। যেহেতু দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি, তাই বেগম জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় আদালত। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে,
সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। রায়ের পর আসামি পক্ষের আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে যে এই সাজা দেওয়া হয়েছিল তা প্রমাণিত হয়েছে আপিল বিভাগের রায়ের মাধ্যমে। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট, এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। 2018 সালের 18 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেদিনই বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরে হাইকোর্ট বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করে। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো দুর্নীতির ঘটনাই ঘটেনি। তাহলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্য আসামিদের কোন প্রেক্ষাপটে, কোন বিবেচনায় সাজা দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন ছিল আসামি পক্ষের আইনজীবীদের। রাজনৈতিক উদ্দেশ্যে আর যাতে কোনো মানুষকে হয়রানির শিকার হতে না হয় এবং সাজা খাটতে না হয়, সেই প্রত্যাশাই সর্বসাধারণের। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। কিশোরগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 124 জনের নাম রয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে তহমুল ইসলাম নামে এক ব্যক্তি কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলন দমন করতে আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। গত বছরের 4 অগাস্ট জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিদের ও নির্দেশে যোগসাজশে হামলা চালানো হয়। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার বেওরঝাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানান, গতরাতে সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির অধিনায়ক। এছাড়া বিএসএফ জানায়, আটককৃত বাংলাদেশি নাগরিককে ভারতে গোয়ালপুকুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি জানায়, আটক ব্যক্তি শেখ আলিমুল রহমানের বাড়ি খুলনায়। তিনি সাবেক সেনা সদস্য। এদিকে সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজিবির যশোরস্থ 49 ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে 22 সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের কলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারণী কুমারের নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বিজিবি জানান, সমন্বয় সভায় বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো ধরনের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরনের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও দুই পক্ষ একমত হন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর আবাসিক প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। ফলে হাজারো প্লট গ্রহীতা সরকারি প্লট নিয়ে পড়েছেন বিপাকে। এ নিয়ে সিডিএর আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না তারা। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, গত 15 বছরে অধিকাংশ প্লট নিয়ম ভেঙে বরাদ্দ দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে তৎকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে।
চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় সুমন গোস্বামী। দেখে যে কারো মনে হবে চট্টগ্রামের কোনো বনাঞ্চল। আসলে এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর আবাসিক প্রকল্প। লটারির মাধ্যমে অনেকে প্লট পেয়েছিলেন। স্বপ্ন ছিল নিজের বাড়ি তৈরি করা, কিন্তু সবকিছুই এখন দুঃস্বপ্ন তাদের। সিডিএর এমন কর্মকাণ্ডে 1800 প্লট গ্রহীতা অনেকটাই হতাশ। জানা যায় 2007 সালে চট্টগ্রামের পাঁচলাইশ ও কোয়াশ এলাকায় আবাসিক এলাকা গড়ে তোলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নিরাপত্তা, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এছাড়া কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে 52 একর জায়গার উপর কর্ণফুলী আবাসিক এলাকাটিও বরাদ্দ দেওয়া হয় 1994 সালে। সেটিরও একই অবস্থা, কোনোটি আজও আলোর মুখ দেখেনি। প্লট বুঝে পাওয়ার আগে অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, এরপরও মেলেনি প্লটের কাগজ। ভুয়া তথ্য ছড়িয়ে এই জমিগুলো যাতে হস্তান্তর করতে পারে লোকজন, হস্তান্তর করে তারা নিজেরা দখল করেছে। সিডিএ এটা নিয়ে কোনো চিন্তাই ভাবনা করে নেই। প্রত্যেকটা প্লটের মতো ওই যে একটা ড্যামেজিং প্লটের মতো অবস্থা রয়ে গেছে। অথচ চট্টগ্রামে সবচাইতে সুন্দর একটা আবাসিক এলাকা গড়ে তুলতে পারতাম। আমরা আশা করব বর্তমানে যারা নতুন সরকার, বৈষম্য মুক্ত সমাজে আমরা বৈষম্য মুক্ত হব। চট্টগ্রামের কোনো আবাসিক এলাকা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিডিএর থেকে যতটুকু সম্ভব আমরা সেগুলো সমাধান করব, আর বাকি যে বিষয়গুলো সিডিএর হাতে নেই সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়মের কারণে 10টি আবাসিক প্রকল্প আলোর মুখ দেখেনি। শুধু প্লট বিক্রি করে দায়িত্ব এড়িয়ে গেছে সংস্থাটি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্থার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে রাজশাহীর সারদায় 40তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। আইজিপি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করছে সমগ্র জাতি। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা সমগ্র জাতির। বান্দরবানের লামায় অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ অপহৃতদের পরিবারের কাছে 2 লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পার্শ্ববর্তী এলাকায় ক্ষেত খামারে কাজ করতে যায় চকরিয়া মানিকপুরের শ্রমিকরা। পাহাড়ের অস্ত্রধারী একদল সন্ত্রাসীরা হানা দিয়ে অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অপহৃতের উদ্ধারে পাহাড়ের সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রেখে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্য কোটার মাধ্যমে ভর্তি নিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা। চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে পুলিশ আদালতে হাজির করে আওয়ামী লীগের এই 2 নেতাকে
এ সময় মিরসরাই ও জোরারগঞ্জ থানার 8টি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। হামলা ভাঙচুর সহ বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। এছাড়া পৃথক 5 মামলায় আদালতে তোলা হয়েছে সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভিকে। তাকেও কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। নাটোরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় 7 বছরের সাজা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সাথে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির আরও 67 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AFM মারুফ চৌধুরী এ রায় দেন। 2004 সালের 6 ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর গ্রামে দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে হত্যার পর 7 ফেব্রুয়ারি অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করলে 2007 সালের 26 জুলাই দুলুসহ 68 জনকে 3টি ধারায় 7 বছরের সাজা দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের বৃন্দাবন পশ্চিম পাড়া এলাকায় দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদের হত্যার প্রতিশোধ নিতেই তার ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পুর নেতৃত্বে খুলনা সিটির সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে কৌশলে কক্সবাজারে এনে হত্যা করা হয়। পাপ্পু নিজেই গুলি করে হত্যা করে টিপুকে। এছাড়া আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব হত্যাকাণ্ডে ইন্ধন রয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, 8 জানুয়ারি কক্সবাজারে আলোচিত টিপু হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গতকাল মৌলভীবাজার থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল সহ পাপ্পু এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, 2015 সালে খুন হন দৌলতপুরে জ্বালানি তেল ব্যবসায়ী ও পাট শ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু এবং ওই হত্যা মামলার প্রধান আসামি নিহত টিপু। পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রাব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডের মোটিভ। গাজীপুরে 5 দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রমিকরা। সকালে শ্রমিকরা দাবি করেন, 17 নীতিমালা অনুসারে শ্রমিকগণকে নিয়মিতকরণ, অতিরিক্ত কাজ করলে উক্ত শ্রমিকদেরকে অতিরিক্ত মজুরি প্রদান ও শ্রমিকদের কারণে অকারণে অন্য জেলায় বদলি অথবা কর্মস্থল পরিবর্তন করা সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শ্রমিক নেতৃবৃন্দ। পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জের পৈল গ্রামে ঐতিহাসিক মাছের মেলা বসেছে। মাছের মেলার সবচেয়ে বড় মাছ বাঘাইর মাছের দাম হাঁকা হয় 1,50,000 টাকা। 75,000 টাকায় মাছটি বিক্রি হয়েছে। 207 বছর ধরে চলে আসা মাছের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ছোট বড় সব ধরনের দেশি প্রজাতির মাছ। এই মাছের মেলায় বোয়াল, আইড়, চিতল, কার্ফু সহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। তবে এবার বাহারি ধরনের মাছ ও হাজার হাজার দর্শক ক্রেতার ভিড়ে পৈলের মাছের মেলা সেজেছে নতুন রূপে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে হস্তান্তর, অপর 2 কমিশনের রিপোর্ট 31 জানুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি খালাস। ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেরত পেতে তৎপর বিজিবি। সিডিএর আবাসিক প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে, প্লট নিয়ে বিপাকে হাজারো গ্রহীতা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।